আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে স্থানটির দৃশ্য দেখছেন, এটি ইরাকের যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্রিন জোন হিসাবে পরিচিত। এটি বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত একটি সামরিক এলাকা। এর আনুষ্ঠানিক নাম হলো ইন্টারন্যাশনাল জোন বা কারাদাত মারিয়াম। দেখেন, ইরাকের যে টাইগ্রিস নদী রয়েছে তার তীরে অবস্থিত এই স্থানটি এবং 10 বর্গ কিলোমিটার বা 4 বর্গ মাইল এলাকা জুড়ে এটি বিস্তৃত। খুবই ক্রিটিক্যাল সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্র এটিকে বলতে পারেন ওর একটা দুর্গের মতো তৈরি করেছে। দেখুন, 2003 সালে যখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরাকে আক্রমণ করে তখন সাথে সাথেই কিন্তু এটা দখল করে। তৎকালীন ইরাকের যিনি প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হুসাইন, তার যে প্রেসিডেন্সিয়াল প্যালেস ছিল, প্যালেস কমপ্লেক্স, সেটা কিন্তু এই এলাকায় ছিল। পুরো এলাকাটি দখল করে 2003 সাল থেকে 2011 সালের মধ্যে যুক্তরাষ্ট্র এই পুরো অঞ্চলটিকে এই মধ্যপ্রাচ্যে সামরিক হামলা, বিশেষ করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি সামরিক ঘাঁটি হিসাবে তৈরি করে, যেটি বর্তমান পৃথিবীতে সবথেকে বড় যুক্তরাষ্ট্রের যে দূতাবাস এরিয়া তা হিসাবেও পরিচিত। দেখুন, বিদেশি নাগরিক তো দূরের কথা, ইরাকের নাগরিক হলেও কিন্তু এই গ্রিন জোনে সহজে প্রবেশ করা যায় না। এর নিরাপত্তা বলয় এতটাই শক্তিশালী এবং এতটাই কঠোর ছিল যে এর ভেতরে আসলে যে প্রকৃতপক্ষে কি হতো তা জানার এবং তা দেখার সুযোগ কখনোই কিন্তু হয়নি বিভিন্ন সংবাদ মাধ্যমের। কারণ যুক্তরাষ্ট্র এবং তার সামরিক বাহিনী টাইট সিকিউরিটি দিয়ে রাখত। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং বড় বড় সামরিক যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলেন যে এই অঞ্চলটির ভেতরেই ইরানে আক্রমণ করার জন্য যে মূল পরিকল্পনা, বিশেষ করে মোসাদ এবং সিআইএ এর যে প্রধান ঘাঁটি, সেটা হিসাবে ব্যবহার হতো। কারণ ইরাক সীমান্ত দিয়ে ইরানের অভ্যন্তরে যে কোনো পদক্ষেপ নেওয়া অত্যন্ত সহজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বহু স্তরে যে নিরাপত্তা বলয় রয়েছে এই গ্রিন জোনকে ঘিরে রেখেছিল। এখনও কিন্তু সেটা কিছু ক্ষেত্রে বলবৎ। দেখুন, এই যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় এই গ্রিন জোন, যেখানে প্রবেশ করার কথাও চিন্তা করা যেত না, সেই গ্রিন জোনে গত 24 ঘন্টায় ইরান অন্তত 21 বার আক্রমণ করেছে এবং ড্রোনের ঝাঁক তারা প্রেরণ করেছে যুক্তরাষ্ট্রের ইরাকের ভেতর, এই ঘাঁটিটির ভেতর, এই পুরো অঞ্চলের ভেতর। যার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে একেবারে যে নিষ্ক্রিয় হয়ে গেছে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ ইরান শুধুমাত্র আক্রমণ করেনি, আক্রমণের যে দৃশ্যগুলো রয়েছে এবং কমান্ডগুলো রয়েছে সম্পূর্ণভাবে তার ড্রোন দিয়ে ভিডিও করেছে এবং সেই ড্রোন একটা লম্বা সময় ধরে এর উপরে আকাশে উড্ডয়নরত অবস্থায় তার লেজার সিস্টেমের মাধ্যমে তাক করে কিন্তু নির্দেশনা দিচ্ছিল যে এখানে আক্রমণ করুন, এই বিল্ডিংয়ে আক্রমণ করুন, এখানে আক্রমণ করুন, এবং তার সচিত্র যে ভিডিও ফুটেজ রয়েছে সেটা প্রকাশ করেছে। চলুন আমরা দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ইরানের যে গোয়েন্দা নজরদারি বা লেজার গাইডেড লেজার প্রেরণের জন্য যে ড্রোন রয়েছে, সেটা যুক্তরাষ্ট্রের অতি নিরাপত্তা বলয়ে যে গ্রিন জোন রয়েছে সেখানে প্রবেশ করে গেছে এবং গ্রিন জোনে গিয়ে এক একটি বিল্ডিং এই ড্রোনগুলো দূর থেকে সার্চ করে তার ভিডিও ফুটেজ ইরানে প্রেরণ করছে এবং ইরানের দূরে আইআরজিসি বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে যে কোন বিল্ডিংগুলো এখন সক্রিয়, কোথায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আছে বা কোথায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লুকিয়ে রয়েছে। একেবারে ছাদ থেকে শুরু করে একেবারে নিচের বারান্দা পর্যন্ত, এমনকি গাড়ির জানালার ভেতর উঁকে দিয়েও কিন্তু এই ড্রোনগুলো সকল কিছু শনাক্ত করছে এবং কমান্ড দিচ্ছে। এটি একটি নজিরবিহীন যুদ্ধক্ষেত্রের দৃশ্য। কারণ এর পূর্বে অতি গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল এই ধরনের যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার ভেতর এইভাবে একেবারে অবাধে কোনো ড্রোন প্রবেশ করে তার গোয়েন্দা তথ্য এবং হামলার ইনস্ট্রাকশন দিয়েছে, এই ধরনের নজির নেই। সেই ঐতিহাসিক নজির কিন্তু যুক্তরাষ্ট্রের এই যে নতুন ড্রোনগুলো রয়েছে সেগুলো তৈরি করেছে। দেখুন, এই যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন ড্রোন ক্যাপাবিলিটি, বিশেষ করে এই লেজার গাইডেডের যেগুলো রয়েছে, এগুলো কিন্তু ফাইবারের প্রযুক্তির যে ড্রোনগুলো রয়েছে সেগুলো, যেগুলো রাডারে ধরা পড়ে না। কারণ যুক্তরাষ্ট্রের এখনও এই সকল সামরিক স্থাপনার ভেতর যে সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো কিছু কিছু কিন্তু সক্রিয় ছিল, যদিও অনেকগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান হামলা করে ধ্বংস
ধ্বংস করে সফলতা পেয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অনেকে প্রশ্ন করেন যে প্রতিদিন একটি দুইটি রাডার বিস্ফোরিত হয়, আসলে রাডার কতগুলো? দেখুন, যুক্তরাষ্ট্র নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দেওয়ার জন্য এখানে বহু বিনিয়োগ করেছে এবং যতটা না প্রকাশ্যে রয়েছে, গোপনে এর বাইরে বেশি সমরাস্ত্রের মজুদ রয়েছে এই অঞ্চলে, বিশেষ করে ইরাকের ভেতর, কারণ ইরাক একেবারে ইরানের সীমান্তের কাছে। যে কোনো ধরনের বড় সামরিক মিশনের পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম বড় লজিস্টিক হাব ছিল এই ইরাকের ভেতর গ্রিন জোন। যে গ্রিন জোনে প্রবেশ করেই কিন্তু ইরান শক্তিশালী হামলা করেছে। এখন দেখুন, এই যে 21 বার হামলা হয়েছে, মানে 24 ঘন্টা 21 বার, এর মধ্যে কিন্তু এই বাগদাদের ভেতর যে দূতাবাস রয়েছে যুক্তরাষ্ট্রের, সেখানেও হামলা হয়েছে। তবে দূতাবাসের হামলার দায়িত্ব ইরান স্বীকার করেনি। তারা বলেছে কোনো দূতাবাসে আমরা হামলা করিনি, যেহেতু এটা জেনেভা কনভেনশনের অধীনে পড়ে, দূতাবাসে হামলা করার আন্তর্জাতিক নিয়ম বহির্ভূত কাজ, তারা কিন্তু স্বীকার করেনি। তবে এই ক্ষেত্রে ইরান সমর্থিত যে প্রক্সিরা রয়েছে তারা কিন্তু স্বীকার করেছে। বিশেষ করে ইরাকের ভেতর যারা রয়েছেন, বিশেষ পপুলার মোবিলাইজেশন পার্টি, তারা কিন্তু এটা স্বীকার করেছে। তাদের বক্তব্য হলো যে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরাকে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে, যেটার অবসান হওয়া দরকার। এই জন্যই তারা কিন্তু তাদের দেশে কোনো যুক্তরাষ্ট্রের দূতাবাসও চায় না, যার জন্য হামলা করেছে। মানে দায়িত্ব এটা একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের উপর চাপিয়ে দিয়েছে ইরান, যেখানে যুক্তরাষ্ট্র আবার অভিযোগ করছে যে এই হামলায় সরাসরি ইরানই জড়িত, ইরানের আইআরজিসিই করেছে। দেখুন, একদিকে ইরান যখন তার সীমান্তবর্তী ইরাকের অভ্যন্তরে থাকা যুক্তরাষ্ট্রের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেখানে সরাসরি গ্রিন জোনের ভেতরে হামলা করেছে একদিনে 21 বার। ঠিক এমতো অবস্থায় আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান সরাসরি আফগানিস্তানের ভেতর শক্তিশালী যুদ্ধ শুরু করে দিয়েছে এবং শক্তিশালী হামলা করেছে। দেখুন, পাকিস্তানের বিমান বাহিনী কাবুলের ভেতর একটি হসপিটালে আঘাত করেছে, বিমান হামলা করেছে, এমনটা অভিযোগ পাওয়া গেছে। এবং এই ঘটনায় আফগানিস্তানের অন্তত 400 জন নিহত হয়েছেন। এই ঘটনা কিন্তু সরাসরি প্রকাশ করেছে আফগানিস্তানের আফগান তালেবান। এখন পবিত্র রমজান মাসের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী নিজেদের মুসলিম দাবি করার পরও কিভাবে এই ধরনের কার্যক্রম করে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। এবং এই পাকিস্তানের সামরিক বাহিনীকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে যারা সমর্থন করেছেন, তাদের নীতি নৈতিকতা নিয়েও কিন্তু এখন প্রশ্ন ওঠে যে কেন তারা সমালোচনা করতে পারছেন না, বা একেবারে খোলাখুলিভাবে বলতে পারছেন না যে পাকিস্তানের সামরিক বাহিনী আসলে যা করছে সেটা সরাসরি মুসলিম উম্মার বিরুদ্ধে, এবং অবশ্যই এর জন্য তাদের উপযুক্ত ফল ভোগ করতে হবে। এবং এই গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষ করে ইরান সীমান্তে যখন যুদ্ধ চলছে, ঠিক এমতো অবস্থায় ইরানের আরেকটি সীমান্ত আফগানিস্তান সীমান্তের কাছে এই ধরনের নতুন যুদ্ধ শুরু করা, স্ট্র্যাটেজিকভাবে পাকিস্তান আসলে কি চাচ্ছে? যুক্তরাষ্ট্রকে লাভবান করতে চাচ্ছে, অস্থির করে আফগানিস্তানের পরিস্থিতি, বা আফগানিস্তানের ঘাঁটি দখলে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আসছে, কারণ যুক্তরাষ্ট্রের অলরেডি সকল পথ বন্ধ। ওই দিক দিয়ে আপনারা মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি, সকলগুলো শেষ হয়ে গেছে। এমতো অবস্থায় পাকিস্তানের সহযোগিতায় যদি আফগানিস্তানের বাগরাম ঘাঁটি হাতে পায় যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু স্ট্র্যাটেজিকভাবে অনেক কিছু তারা করতে পারে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান এই যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মদত দিয়ে কি এগুলো করছে? এই বিষয়গুলো কিন্তু একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও আফগান তালেবানরা ফাইট ব্যাক করবে এবং পাল্টা শক্তিশালী হামলা করবে ঘোষণা দিয়েছে। দেখার বিষয় এই পরিস্থিতি কতটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।